আছো? আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম একটু রিভিউ করো না? কে ভালোভাবে চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা নিতে পেরেছো? আমরা যে সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করেছি, কে বলতে চাও? একটু রিক্যাপ করো গত ক্লাসটা। গালিব, গালিব বলো। গালিব। জি স্যার। কি গত ক্লাসে কি পড়েছিলাম? হ্যাঁ, আজকে কি পড়াবো দেখো তো। স্যার অনেস্টলি স্যার আমি গত ক্লাস করি নাই স্যার, আমার মনে পড়তেছে না স্যার, এক সপ্তাহ আগে তো। আচ্ছা আচ্ছা, তারপরে তাহলে কি বলবা? সুমাইয়া জান্নাত 53 53 সুমাইয়া জি জান্নাত স্যার। জি স্যার। বলো। স্যার, অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ রুরাল সোসিওলজি পড়ানো হয়েছিল, এইমস অফ দ্য স্টাডি অফ রুরাল সোসিওলজি। নো, গত ক্লাস। ও স্যার, তা গত ক্লাসটা করিনি আমি, লাস্ট এটাই। সেটা বলো, গত ক্লাস করো নাই। স্যার খুব সম্ভবত সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্র্যাটিফিকেশন ওইটা তা তো অবশ্যই, এই চ্যাপ্টার তো আমি জানি। স্টার্ট করা হয়েছিল বা এরকম কি হয়েছিল। কাউকে না কাউকে তো ফুল কনফিডেন্স নিয়ে বলতে হবে যে এটা হয়েছিল, একটু রিক্যাপ করতে হবে, আমরা এগুলা স্টাডি করেছি। স্যার গত ক্লাসে খুব সম্ভবত চ্যাপ্টারটা রিভিউ ছিল, আর ওই রুরাল সোশিয়াল ডিফারেন্সিয়েশন আর স্ট্র্যাটিফিকেশন শুরু করা হয় নাই। আপনি বলছিলেন একটু ধারণা নিয়ে রাখতে। আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন, গুড। এই তো ক্লিয়ারটা পাওয়া গেছে। হ্যাঁ, ওকে, আমরা সরাসরি তাহলে আজকে সেকেন্ড চ্যাপ্টারে চলে যাচ্ছি। তোমরা কি স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যাচ্ছে না। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। এটা পড়ো, কিছুক্ষণ পড়ো। কি সবার পড়া হয়েছে? আমরা এই চ্যাপ্টারে মূলত স্টাডি করব, হয়তো বা এখানে সব কন্টেন্ট আসে নাই, আরো দু একটা কন্টেন্ট আছে। জেন্ডার স্ট্র্যাটিফিকেশন বা জেন্ডার ডিফারেন্সিয়েশনটাও পড়বো আমরা এখানে। মার্কসের একটা থিওরি পড়বো, হ্যাঁ এখানে আসছে। ডিফারেন্ট টাইপস, ক্যারেক্টার, সোশ্যাল পাওয়ার স্ট্রাকচারটাও পড়বো। হ্যাঁ, পাওয়ার স্ট্রাকচারটাও এখানে আসবে যেহেতু সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আছে। ঠিক আছে, তাই তোমরা সবাই এই কন্টেন্টটা দেখতে পেরেছো? দেখতে পারো নাই? জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে হবে। এখন এই ছবিটা দেখো একটু, হ্যাঁ একটা আঁকা ছবি। এটা এটা দেখে কিছু ইয়া করার চেষ্টা করো। হ্যাঁ, ব্রেনকে প্রেস দেওয়ার চেষ্টা করো, ছবিটার মিনিংটা কি হতে পারে, কিভাবে।
আমরা আমাদের চ্যাপ্টারটার নামটাই কিন্তু সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্রাটিফিকেশন। হ্যাঁ, শুধু ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্রাটিফিকেশন নয়, হ্যাঁ, সোশ্যাল দিয়ে শুরু হয়েছে। সুতরাং আমরা তো জানি আমাদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে যে আমাদের বায়োলজিক্যাল একটা ডিফারেন্সিয়েশন আছে, হ্যাঁ, মেল ফিমেলের কনটেক্সটে, গায়ের কালার অনুযায়ী হতে পারে, ফিজিক্যাল স্ট্রেংথ অনুযায়ী হতে পারে, লটস অফ অনেকভাবে বায়োলজিক্যাল কনটেক্সটে আমরা আমাদের নিজেদেরকে ডিফারেন্সিয়েট করতে পারি। হ্যাঁ, অনেকভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, কিন্তু সেই ডিফারেন্সিয়েশনটা আমরা কিভাবে সেটা সোশ্যালি করব, হ্যাঁ, ডিফারেন্সিয়েট করব। যেমন ফর এক্সাম্পল, কেউ কালো, কেউ সাদা, না, আমাদের গায়ের রং বাদামি, কেউ হোয়াইট, কেউ মানে ব্ল্যাক বলা চলে না, আমাদের দেশে তো এরকম ব্ল্যাক নেই, এরকম আছে। এটার উপর বেস করে দেখো একটা ন্যাচারাল ডিফারেন্সিয়েশনকে আমরা সোশ্যালি কিভাবে ডিফারেন্সিয়েশনে রূপ দিই, তাই না? দেখবা পাত্রী দেখার ক্ষেত্রে বেশিরভাগই আমাদের এখনো আমাদের সমাজ ব্যবস্থা সেভাবেই মানে করা, যে গায়ের রংটা ফেয়ার হতে হবে, ফর্সা হতে হবে পাত্রীর জন্য, আর ছেলের জন্য কিন্তু না। এরকম কি কোনো ঘটনা ঘটে ছেলে কালো, সেই ছেলেদের সেই জন্য ছেলের বিয়ে হয় না? এটা খুব রেয়ার, তাই না? সুতরাং দেখো মেয়েদের ক্ষেত্রে এই যে নাম্বার 1 হচ্ছে সেক্সুয়াল ডিফারেন্সিয়েশন। মেয়ে কালো বলেই তার বিয়ে হচ্ছে না, এইজড হয়ে যাচ্ছে, একাডেমিক্যালি সে সাউন্ড ভালো সবকিছু মিলে, কিন্তু ছেলের ফ্যামিলির হচ্ছে যে না, তারা ফর্সা মেয়ে বিয়ে করাবে। এরকম এই ডিফারেন্সিয়েশনটা স্টিল, হ্যাঁ, ইট ইজ কন্টিনিউইং স্টিল ইন আওয়ার সোসাইটি। এটা এই প্র্যাকটিস হচ্ছে, ইটস হ্যাপেনিং, আমরা এগুলো দেখি। দেখো একটা একটা ন্যাচারাল ডিফারেন্স, ন্যাচারালি গড এভাবে সৃষ্টি করেছে মানুষকে, কিন্তু আমরা দেখো সোশ্যালি সেটাকে কিভাবে প্রায়োরিটি দিচ্ছি। এতে করে সমাজে কিন্তু এই যে মানুষের মধ্যে মতভেদ এভাবেই সৃষ্টি হয় ধীরে ধীরে, ন্যাচারাল ডিফারেন্সিয়েশনটার উপর ভিত্তি করে। মানে সোশ্যালি আমরা মানুষ কিন্তু এই যে আমরা যে সামাজিক কনসেপ্টটা পড়েছি প্রথম ক্লাসে, হ্যাঁ, সমাজ নিয়ে যত আলোচনা করেছি, এগুলো সবকিছু কিন্তু মানুষের তৈরি করা নিয়ম কানুন, হ্যাঁ, বিধিবিধান ব্যবস্থা মানুষের। সুতরাং এই যে দেখো মানুষের যে দেখো বর্ণ বৈষম্য ইয়াতে ইভেন খুদ ইউএসএ তেও, হ্যাঁ, ব্ল্যাকদের দেখো কিভাবে যে একজন শ্বেতাঙ্গ পুলিশ একটা কৃষ্ণাঙ্গ মানুষকে যে মেরে ফেললো, এটা নিয়ে আমেরিকাতে কি হইলো, লকডাউনের মাঝখানে ঘটনাটা ঘটলো, হ্যাঁ, এই আন্দোলন করলো, করলো, তখন এটা নিয়ে বিশাল অনেক কিছু হয়ে গেল। এখনো দেখো উন্নত সমাজ ব্যবস্থাও সেই রেসিজমটা প্র্যাকটিস করে, হ্যাঁ। এই যে ধনী গরিব, এটাও মানুষের, মনে করো আমরা সোশ্যালি আমরা আমাদের একটা বিষয় যে সব মানুষ তো একই ধরনের না, হ্যাঁ, কারো ইকোনমিক সিচুয়েশন ভালো, কারো খারাপ, কারো মাঝামাঝি, অনেক ধরনের সমাজে ধনী দরিদ্র আছে, হ্যাঁ। এটা আমাদের যেহেতু সোশ্যাল সিস্টেম বা সামাজিক প্রতিষ্ঠান এটার জন্য দায়ী, হ্যাঁ, কারণ সবাই মোটামুটি একটা লেভেলে বসবাস করার যোগ্যতা রাখতো যদি আমরা সেই সোশ্যাল ইকুয়ালিটির ফর্মুলা মেনে চলতাম, বা বিভিন্ন ধর্মীয় যেভাবে প্রেসক্রিপশন দেওয়া আছে যে ধনীদের সম্পদের উপর কি গরিবদের হক আছে, সেটাও আমরা ঠিকভাবে আদায় করি না। তাহলে মোটামুটি একদম একই লেভেলে না হলেও কাছাকাছি লেভেলে বসবাস করতো। দেখো এখন সমাজে এমন এমন মানুষ আছে যাদের টাকা পয়সা খাওয়ার লোক নেই, টাকা পয়সা মানে কি বলবো, সেগুলো সব দেশের বাইরে পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে, অথচ আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে যারা আরেকটু বেটার লাইফ লিড করতে পারে যদি ধনীরা এগিয়ে আসতো, তাই না? অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক ব্যাংকার, অনেক বড় বড় ব্যাংকের মালিক, সে কানাডাতে বেগমপাড়ায় বাড়ি করতেছে, হ্যাঁ, মালয়েশিয়াতে বাড়ি করতেছে, সিঙ্গাপুরে বাড়ি করতেছে, ইউএসএ তে বাড়ি আছে, ইংল্যান্ডে বাড়ি আছে। তারা ওইসবে ইন্টারন্যাশনালি কম্পিটিশন আছে, কার কতটা বাড়ি হবে, গাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, লটস অফ থিংস। আর আমাদের যারা গরিব আছে, যাদের দিন আনে দিন খায়, যাদের ছেলে মেয়েদের পড়াশোনার খরচটা জোগাড় করতে পারে না, অনেক, এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা দেখো, দেখবা সমাজে একটা বিশাল একটা ব্যবধানের সৃষ্টি হয়, হ্যাঁ, ধনী দরিদ্রের মধ্যে যে বিশাল একটা গ্যাপের সৃষ্টি হয়, হ্যাঁ, এটা হচ্ছে সোশ্যাল ডিফারেন্সিয়েশনের এক্সাম্পল। এগুলো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের সমাজ ব্যবস্থাকে দেখে থাকি, হ্যাঁ। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, পৃথিবীর কোনো সমাজ ব্যবস্থা এরকম মানে একই ধরনের না। এবার যেসব সমাজ ব্যবস্থা সোশ্যালিজমের কথা বলে
সেখানেও দেখবা যে তাদের কিছু পাওয়ার অনুযায়ী, তাদের রেসপন্সিবিলিটি অনুযায়ী সেখানে সমাজ ব্যবস্থাগুলো বিভিন্ন ভাগে ভাগ হওয়া এরকম। একজন সমাজবিজ্ঞানীর নাম হচ্ছে ট্যালকট পার্সন। হ্যাঁ, তিনি এইসব বিষয় চিন্তা করে, সমাজের বিভিন্ন বিষয়কে চিন্তা করে তিনি বলছেন যে এইসব ডিফারেন্সিয়েশনের কারণ, 3টা কারণ বলা যেতে পারে, আরো বেশি কারণ থাকতে পারে, কিন্তু আমাদের যেহেতু কোনো না কোনো রেফারেন্স আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, তোমরা আরো বেশি কারণ যদি বের করতে পারো অন্য কোনো সায়েন্টিস্ট বা সোশ্যালজিস্ট, সোশ্যাল থিঙ্কার যদি কোনো বইয়ে পাও, তাহলে তোমরা সেগুলো মেনশন করতে পারবা। একটা হচ্ছে পজিশনের উপর ভিত্তি করে হয় সমাজে ডিফারেন্সিয়েশন, তার টাকা পয়সা, অর্থ সম্পদ, হ্যাঁ, এগুলোর উপর ভিত্তি করে সমাজে মানুষের মধ্যে ডিফারেন্সিয়েট হয়। তারপরে কোয়ালিটির উপর ভিত্তি করে হয়। হ্যাঁ, মানে মানুষের ফিজিক্যাল যে স্ট্রেংথ, এবার সবাই কিন্তু সব ধরনের খেলা খেলতে পারবে না, সবাই কিন্তু রেসলার হতে পারবে না। হ্যাঁ, ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে সমাজে সবাই সব ধরনের বুদ্ধিমত্তা নিয়ে চলে না। হ্যাঁ, কারো বুদ্ধিমত্তা অনেক প্রখর থাকে এবং যে কিনা সমাজকে লিড দিতে পারে, বিভিন্ন কমিউনিটিকে লিড দেয়, বিভিন্ন অর্গানাইজেশনকে চালাইতে পারে। সবার একই ধরনের ইন্টেলিজেন্সি থাকে না, সবাই দেখতে একই ধরনের হবে না। হ্যাঁ, বিউটিফিকেশন একই ধরনের হবে না, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একই ধরনের সবার না। হ্যাঁ, এরকম। তারপরে নৈতিক শক্তি বলো, মানুষের আত্মবিশ্বাস বোধ, প্রবণতা, অনেক কিছুতেই এটার মাধ্যমে মানুষের মধ্যে ডিফারেন্সিয়েশনের তৈরি হয়। তারপরে পারফরমেন্সের মাধ্যমে হয়। তোমরা এই যে এখানে ক্লাস করছো, তোমাদের এক্সাম হবে, এক্সামে সবাই একই ধরনের গ্রেড পাবা না। হ্যাঁ, এটার মধ্যে ভেরি করবে তোমার পারফরমেন্স অনুযায়ী, বিভিন্ন ভাবে ভেরি করবে। তোমার যে ইন্টেলিজেন্সিটা আছে সেটা যখন ইভালুয়েশন করা হবে তখন সেগুলো ভেরি করবে, একই ধরনের হবে না। এইভাবে ডিফারেন্সিয়েশনের সৃষ্টি হয়, বা এটা একটা ল নেচার, এটা প্রকৃতির একটা বৈশিষ্ট্য, এটা থাকবে। হ্যাঁ, এটা ছিল পূর্বে, আছে এবং থাকবে, এটাকে ইউনিভার্সাল ফেনোমেনা বলা হয় ডিফারেন্সিয়েশনটা। আর এই ডিফারেন্সিয়েশন গুলো আমরা অন্যভাবে আবার দেখতে পারি। কিছু কিছু, যেমন তোমার যে স্ট্যাটাসটা, তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, তুমি যে ফ্যামিলিতে আসছো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তোমার বংশ পরম্পরা, কিছু নামও থাকে, যেমন সৈয়দ বাড়ি, মোড়ল বাড়ি বলো, তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যামিলি বংশের নাম থাকে, সেগুলোর উপর বেস করে মানুষ ডিফারেন্সিয়েট করে। এগুলো বেশি প্রকট ছিল একটা সময়, এখন হয়তো বা শিক্ষার আলো মানুষের মধ্যে বেশি এক্সারসাইজ হওয়াতে এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, বাট একদম যে উঠে যাচ্ছে এরকম বলা যাবে না আর কি। এটা একটা ক্লোজ সিস্টেম, যেমন এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। তুমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করো, যে বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং তোমার যে স্ট্যাটাস ফ্যামিলির, এটাকে অ্যাসক্রাইব স্ট্যাটাস বলা হয়। যদি সেটা ক্ষুদ্র, মানে লোয়ার ক্লাস ফ্যামিলিও হতে পারে সেটা, বাট তুমি যদি সেই জায়গা থেকে তোমার নিজের পজিশনটাকে অন্য জায়গায় সরাতে পারো, হ্যাঁ, তোমার এডুকেশন, তোমার যোগ্যতা, অনেক কিছুতেই, ভালো ক্রিকেট প্লেয়ার হয়ে গেলা, হ্যাঁ, তুমি হটেভার দা তোমার সোশ্যাল স্ট্যাটাস বা মানে ফ্যামিলি স্ট্যাটাস, হ্যাঁ, ইট ডাজন্ট ম্যাটার দেন ফর ইউ। যদি তুমি ভালো একটা ক্রিকেট প্লেয়ার হতে পারো, তোমার পজিশন অনেক এগিয়ে যাবে। হ্যাঁ, সোশ্যাল মোবিলিটির মাধ্যমে এখানে এটা চেঞ্জ করা সম্ভব। এটাকে অ্যাচিভ স্ট্যাটাস বলে। হ্যাঁ, এটা ওপেন সিস্টেম, এটা সবার জন্য উন্মুক্ত, এটা এখানে কোনো ক্লোজ না, এখানে অ্যাসক্রাইব স্ট্যাটাসের মতো না। হ্যাঁ, এটা এটা ইনহেরেন্টলি না, এটা তুমি তোমার যোগ্যতা দিয়ে তুমি অনেক কিছু হতে পারো। তুমি বিসিএস ক্যাডার হয়ে তুমি পুলিশ অফিসার, এসপি হইলা, তারপরে তুমি দেখা গেল যে সরকারের বড় পোস্ট হোল্ড করছো ভবিষ্যতে, সেক্রেটারি হয়ে যাচ্ছ, ভালো ধরনের পোস্ট, গভর্নমেন্টের বড় ধরনের কনসালটেন্ট হচ্ছ, বিদেশে গভর্নমেন্ট তোমার রাষ্ট্রদূত করে পাঠিয়ে দিল, হ্যাঁ, অনেক বড় বড় পোস্টে তুমি হোল্ড করতে পারো। হ্যাঁ, তখন সেটা ওপেন সিস্টেম এবং সেটাকে আমরা সোশ্যাল মোবিলিটির মাধ্যমে আমাদের সুযোগ থাকে। এই বিষয়গুলো আমাদেরকে নজরে আনতে হবে। তারপরে সোশ্যাল স্ট্রাটিফিকেশন, হ্যাঁ, এই যে ডিফারেন্সিয়েশনটা বললাম না, এই ডিফারেন্সিয়েশনটারই আরেকটা বড় ধরনের রূপ হলো স্ট্রাটিফিকেশন। স্ট্রাটা শব্দটা আসছে মূলত, যেমন তোমরা সয়েল সায়েন্স পড়তেছো, সয়েল সায়েন্সের স্ট্রাটা বুঝো, স্তর, মাটির স্তর আছে, এটা জানো? মাটি খুঁড়লে দেখবা, মাটি কাটলে এখানে মাটির বিভিন্ন ধরনের লেয়ার থাকে, তাই না?
সেই লেয়ারের মধ্যে মাটির কালার, মানে মাটির বিভিন্ন ধরনের আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। যারা সয়েল সায়েন্স পড়ো সেখানে দেখতে পারবা। সেই স্ট্রাটা থেকে স্ট্রাটিফিকেশন এসছে, মানে স্তরবিন্যাস সমাজের। এটা হচ্ছে মানুষের, যে আমরা যেটা বললাম পাওয়ার, প্রেস্টিজ, প্রপার্টি, এই সব কিছু মিলেই সমাজে যখন মানুষের মধ্যে বিভিন্ন গ্রুপের সৃষ্টি হয়, হ্যাঁ, ব্যক্তি থেকে একটা গ্রুপের সৃষ্টি হয়, সেটাকে আমরা বিভিন্ন র্যাঙ্কে করি, ফেলে দেই। সেটা তার মানুষের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের স্ট্রাটিফিকেশনটা হয় তার মানে ইনকামের উপর বেস করে, তার টাকা, তার মানে ফ্যামিলিতে কিরকম সে খরচ করছে, তার স্ট্যাটাস, তার ভরণ পোষণের স্ট্যাটাস, তার লাইফ লিড করার স্ট্যাটাস, লাইভলিহুড কিভাবে সে মানে সাস্টেন করছে, ফ্যামিলির ভরণ পোষণ কিভাবে করছে, লেখাপড়ার ধরন, কোন কলেজে পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ছে কিনা, বিভিন্ন ভাবে এডুকেশন থেকে শুরু করে খাওয়া দাওয়ার ধরন কি, অনেক ক্যাটাগরাইজে মানুষের মধ্যে স্ট্রাটিফিকেশনের সৃষ্টি হয় সমাজে। মূলত এটার বেসটা মূলত তার ইকোনমিক সোর্সের উপর, অর্থনৈতিক ইনকাম সোর্সের উপর বেস করে সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা হয়। এটা মানুষেরই তৈরি। আমরা বলি না উপমুখ ব্যক্তি অনেক ধনী, সে আপার ক্লাসে বিলংস করছে, হ্যাঁ, কেউ মিডিল ক্লাসে, বলি আমরা মিডিল ক্লাস ফ্যামিলিতে আছি, আমাদের এত সামর্থ্য থাকে না, বাজার দর বেড়ে গেলে আমাদেরকে বাজারের সাথে কম্প্রোমাইজ করতে হয়, হ্যাঁ, আমরা অনেক কিছু মানে প্রিজার্ভ করে রাখতে পারি না। এই ধরনের বিষয়গুলো যারা মিডিল ক্লাসে আছে তাদের, গাড়ি কিনলেও তাদের গাড়ির খরচ পোষানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে, হ্যাঁ। সুতরাং মিডিল ক্লাসরা সবসময় আমরা বলি সমাজে এরা বেশি নির্যাতিত হয়। যারা আপার লোয়ার ক্লাসে থাকে তাদের খাওয়া পড়ার ধরন মোটামুটি চললেও তাদের অন্য যে চাহিদাগুলো সেগুলো না হলেও তাদের পোষায়। বাট মিডিল ক্লাসে, আপার মিডিল ক্লাসে যারা বিলংস করে, মিডিল ক্লাসে আবার অনেক প্রকার থাকে, হ্যাঁ, লোয়ার মিডিল ক্লাস, আপার মিডিল ক্লাস, হ্যাঁ, আন্ডার মিডিল ক্লাস, অনেকভাবে স্ট্রাটিফিকেশন করা যায়। কারণ আমাদের দেশে এই স্ট্রাটিফিকেশনটা একদম প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ওই ধরনের কোনো সিস্টেম নেই। কারণ আমরা আমাদের ইনকামকে গোপন করি গভর্নমেন্টকে ট্যাক্স পাঠিয়ে দেওয়ার জন্য, অনেকভাবে এটা হয়। হয়তো বা গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের ইনফরমেশনগুলো গভর্নমেন্ট ভালোভাবেই রেজিস্ট্রি করতে পারে, রেকর্ড করতে পারে। বাট গভর্নমেন্টের বাহিরে যারা জব করে, সরকারি চাকরির বাহিরে যারা আছে, তাদের বিভিন্নভাবে ইনকাম থাকতে পারে। বিশেষ করে ব্যবসায়ী যারা আছে তাদের অনেক ইনকাম, তারা কি করে ইনকাম ট্যাক্সের উকিল ধরে তারা সেটাকে, তাদের ইনকামটাকে কি করে হাইড করে তারা পুরো ইনকামটা গভর্নমেন্টের কাছে ডিসক্লোজ করে না, এবং সেখান থেকে যে ইনকামের পার্সেন্টেজ আছে একটা ট্যাক্স দেওয়া, সেগুলো তারা দেয় না। ব্যবসায়ী ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা এরকম ভাবে সরকারকে ঠকায় আর কি। এভাবেও দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে যে স্ট্রাটিফিকেশনটা হয়, এভাবেও আমরা দেখে থাকি। শিল্পপতিরা সমাজের অনেক উপরের শ্রেণীতে অবস্থান করে টাকা পয়সার কারণে। অনেক তারা শিল্প কারখানার মালিক, তারা অনেক শ্রমিকদের চাকরি দিচ্ছে, সমাজে কন্ট্রিবিউট করছে, স্কুল কলেজ মাদ্রাসায় কন্ট্রিবিউট করছে, গভর্নমেন্টকে অনেক সময় অনেক শিল্পপতিরা লোনও দেয়, অনেক ব্যাংক গভর্নমেন্টকে লোন দেয়, অনেক ব্যাংকের প্রাইভেট ব্যাংক আছে, ব্যাংকের মালিক, হ্যাঁ, যৌথ মালিকানায় বিভিন্ন ব্যাংক আছে, তারা গভর্নমেন্টকে লোন দেয়। এভাবেও দেখা যাচ্ছে আপার ক্লাসের মধ্যে বিভিন্ন শ্রেণী তৈরি হয়। ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছ? বলো। জি স্যার। রেসপন্স করতে হবে, হ্যাঁ। এখন এইটুকুর মধ্যে কি বুঝো নাই বলো, ফিডব্যাক দাও। আমি যে এতক্ষণ সোশ্যাল ডিফারেন্সিয়েশন এন্ড স্ট্রাটিফিকেশন বললাম, মানে বুঝতে কি কঠিন লেগেছে? না স্যার। কনসেপ্ট ক্লিয়ার না করে আমরা প্রসিড হব না। এখন আমাদের সিচুয়েশন অনুযায়ী তোমাদের আমি যখন কথাগুলো বলবো এগুলো সমাজের সাথে তোমাদের কল্পনায় নিয়ে আসতে হবে, যে হ্যাঁ এই ঘটনাগুলো স্যার যেগুলো বলছে এগুলো ঠিক এভাবে ঘটনাগুলো ঘটতেছে। হ্যাঁ, যেমন শিল্পপতির এক্সাম্পল দিলাম, একজন শিল্পপতির অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে,
ব্যাংক আছে, বিভিন্নভাবে এর মালিক, তাই না? তারা সমাজে মানে অনেক অনেক উচ্চ শ্রেণীতে অবস্থান করে, তাদেরকে এবার গভর্নমেন্টও প্যাট্রোনাইজ করে, সরকার সরাসরি তাদেরকে হেল্প করে সবকিছুতেই, তাদের দাবি দেওয়া আগে। এই যে করোনা প্রণোদনায় দেখো গার্মেন্টস এর মালিকরা সবার আগে সুবিধা পাওয়ার যে বিষয়টা তারা প্রথম দাবি তুলেছে, তাই না? সুতরাং দেখো তারা গভর্নমেন্টের কাছ থেকেও কিন্তু বড় ধরনের ফ্যাসিলিটিস পায়। হ্যাঁ, এবং গভর্নমেন্ট কারণ তারা গভর্নমেন্টকে চালায় অনেকটা বলা চলে এরকম। এই যে এখানে চিত্র দেখো, সোশ্যাল ডিফারেন্সিয়েশন, সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা কিভাবে মানে সমাজে মানে গ্রুপ সৃষ্টি করে। হ্যাঁ, ধীরে ধীরে মানুষ তার পাওয়ার, তার স্ট্যাটাস অনুযায়ী একটা হায়ারার্কিক রিলেশনশিপ সমাজে দাঁড় হয়, এবং এটা 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 থাকবে সমাজে। এটা না হলে সমাজে সমাজ চলতে পারবে না। হ্যাঁ, এটা সমাজের একটা নেচার যে সমাজে কাউকে না কাউকে লিড দিতে হবে, কোনো একটা শ্রেণীকে উপরে থাকতে হবে। কিন্তু অর্থনৈতিক বৈষম্য যেটা, এটা বেশি হলে সমাজে অরাজকতা বেড়ে যাবে। এই জন্য অর্থনৈতিক বৈষম্যটা মিনিমাইজ করতে হবে, যেন মানে গ্যাপগুলো মানে বিভিন্ন বেশি শ্রেণী যেন গড়ে না ওঠে। হ্যাঁ, একটা দুইটা তিনটা শ্রেণী থাকতে পারে। যখন মনে করো এই লোয়ার ক্লাসের মধ্যে আরো অনেক লোয়ার ক্লাস, হ্যাঁ, লোয়ার মিডিল ক্লাস এরকম শ্রেণী গড়ে উঠবে, তখনই সমাজে বিভিন্ন ক্রাইম, মিডিল ক্লাসের মধ্যে যেমন একাধিক শ্রেণী গড়ে উঠবে। হ্যাঁ, আপার ক্লাসের মধ্যেও বেশি শ্রেণী আমাদের দেশে যেটা গড়ে ওঠে, এটা সোশ্যাল ইনইকুয়ালিটি বাড়ায় দেয়। হ্যাঁ, সামাজিক অসমতাটা বাড়ায় দেয়, ধনী দারিদ্র্যের মধ্যে মানুষের মধ্যে রিলেশনশিপে যে সম্পর্কটা, সেটা মানে বেশি গ্যাপের সৃষ্টি করে। যত বেশি শ্রেণী হবে তত বেশি মত হবে, তত বেশি পথ হবে, সুতরাং সেইখানে কোনো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি সাস্টেইন করতে পারবে না। এই জন্য যত বেশি শ্রেণী হবে সেই শ্রেণীগুলো যেন কম হয়, সেই জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি নিতে হবে সোশ্যালি। হ্যাঁ, সেগুলো প্রেসক্রিপশন হিসেবে কাজ করবে। এই জন্য যে সোশ্যাল সায়েন্টিস্টদের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো তোমাদেরকে স্টাডি করতে হবে, সেগুলো স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন পলিসি নিতে হয়। তখন যেমন গভর্নমেন্ট সবসময় দেখবা যে অর্থনৈতিক যে পলিসিগুলো নেয়, হ্যাঁ, এগ্রিকালচারাল যে পলিসিগুলো নেয়, সেইখানে কোনো একটা শ্রেণীকে প্রাধান্য দেওয়ার জন্য তারা করে বিভিন্ন ধরনের পলিসি দিয়ে যায় যে এই অমুক একটা শ্রেণীটা সমাজে বেশি সুবিধা ভোগ করলে যারা কম সুবিধা ভোগ করবে তাদের জন্য কোনো সমস্যা হবে না। এই ধরনের কোনো অনেক পলিসি নেই। যেমন সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম তোমরা জানো, যেমন গ্রামের যারা বয়স্ক মানুষ আছে, বিধবা মানুষ আছে, হ্যাঁ, তাদের জন্য গভর্নমেন্ট সরাসরি ক্যাশ টাকা দেয়, হয়তো বা 3 মাস 6 মাস পরে এই একটা শ্রেণীকে। সুতরাং এটা ওদের জন্য দরকার। হ্যাঁ, মানে সিলেক্টিভ কিছু পার্সনকে দেয় এইসব। এটা হলে কি হয়, তাদের যে মিনিমাম চাহিদাটা আছে সেটা অন্তত পূরণ হয়। উদ্যোগ ভালো, বাট আমাদের যে ইমপ্লিমেন্টেশনের সিস্টেমটা আছে, এক্সিকিউশনের সিস্টেমটা আছে, সেখানে অনেক ফাঁকফোকর দুর্বলতা আছে, সেটা আমাদেরই তৈরি করা সিস্টেমের কারণে। সুতরাং অনেকগুলো সিস্টেম মানে অনেক কিছুই ভালো, কিন্তু আমাদের যে সিস্টেমটা আছে সিস্টেমটার মধ্যে অনেক সময় অনেক কিছু ঢুকে গেলে তখন সেই সিস্টেমটাকে, তখন বিভিন্ন প্রোগ্রামটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করা সহজ হয় না। আমি কি মিন করেছি তোমরা অবশ্যই বুঝবা, তাই না? বুঝে থাকবে। সুতরাং এই বিষয়গুলো সমাজে মধ্যে মানে দূরত্ব, মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য গভর্নমেন্টের বিভিন্ন পলিসি থাকে, বিভিন্ন শ্রেণীগোষ্ঠীকে প্যাট্রোনাইজ করে উপরের দিকে নেওয়ার জন্য ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের নিজস্ব সিস্টেমের কারণে সেগুলো অনেক সময় কলাপস করে। ওকে, আমরা এখন সোশ্যাল স্ট্রাটিফিকেশনের কিছু বৈশিষ্ট্য পড়বো। হ্যাঁ, বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা আরো সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা বুঝতে পারবো। এটা একটা সামাজিক প্রকৃতি আছে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের, এই জন্য সামাজিক বলা হয়। যেমন স্ট্রাটিফিকেশন থাকবে তোমার সমাজে। আমরা যেমন কোনো সিলেকশনে যখন যাই, কোনো মানে আমি প্রথমেই বিয়ের একটা এক্সাম্পলে পাত্রী দেখার কথা বলেছিলাম, যে পাত্রী দেখতে গেলে আমরা প্রথমেই আমরা ফর্মালি যদি পাত্রী দেখা হয় তাহলে সেখানে তার গায়ের রংটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, সে দেখতে কিরকম, এগুলো বেশি প্রাধান্য দেওয়া হয়। তারপর তার অন্য কিছুকে প্রাধান্য দেওয়া হয়, একাডেমিক। তার স্লাইডটা ঠিকমতো বোঝা যাচ্ছে না, উপরে কেটে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছ? জি স্যার, এখন ঠিক আছে।
এটা সামাজিক প্রকৃতি মানে যেহেতু সোশ্যাল স্ট্রাটিফিকেশনটা সামাজিক চিন্তা ভাবনা থেকে উৎপত্তি, মানুষের তৈরি একটা ব্যবস্থা, এই জন্য এটার প্রকৃতিটা আসলে সামাজিক। যেমন কোনো ইন্ডাস্ট্রিতে একজন শ্রমিক নিয়োগ হলে সেখানে শুধু শ্রমিকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দেখবে না, হ্যাঁ, একজন শ্রমিক শুধু তার সার্টিফিকেটে কি আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, হোয়াটএভার, হ্যাঁ, অনেক ক্লাস, জিপিএ 5, গোল্ডেন, লটস অফ থিং, বা একজন এমপ্লয়ির, সেটা যে কোনো ইন্ডাস্ট্রি হোক, গার্মেন্টসে হোক বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে হোক, ভাইভাতে যখন তার রেজাল্ট দেখবে, রেজাল্টের পাশাপাশি কি করবে, তার যে পার্সোনাল ইন্টেলিজেন্সি আছে, তার ম্যানেজিং ক্যাপাসিটি আছে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু সেখানে প্র্যাকটিস করা হয়, হ্যাঁ, দেখা হয়, যে তার সে কতটা সামাজিক মানে বিভিন্ন স্তর পার হয়ে সামাজিকতার বিভিন্ন লেভেল আছে সোশ্যালাইজেশনের, সেই লেভেলগুলো সম্পর্কে সে কতটা সচেতন, হ্যাঁ, এই বিষয়গুলো দেখবা যে সমাজে কোনো না কোনো ভাবে ইম্প্যাক্ট ফেলে। সুতরাং এবং এটা এনশান্ট মানে এটা প্রাচীনতম একটা বিষয়, সৃষ্টির আদিকাল থেকে মানুষের মধ্যে এই ধরনের সিস্টেমটা ছিল, স্ট্রাটিফিকেশনের সিস্টেমটা ছিল। হয়তোবা তখন এত টাকা পয়সা নিয়ে মানে মানুষের মধ্যে ছিল না, মানুষের এইসব চাহিদা কম ছিল, বাড়ি গাড়ি এইসব চাহিদা কম ছিল, বা ধন সম্পদের চাহিদা ছিল না, তখন স্ট্রাটিফিকেশনের ধরনটা অন্যরকম ছিল। যেমন প্রিহিস্টিক সোসাইটি আমরা জানি, প্যাস্টোরাল সোসাইটির কথা জানি, হান্টিং গ্যাদারিং কথা জানি, হর্টিকালচারাল সোসাইটির কথা জানি, হ্যাঁ, এই সমাজ ব্যবস্থাগুলোতে তখন মূলত তাদের জীবন জীবিকা চালানোর জন্য যে স্ট্রাটিফিকেশনটা সেটাই ছিল মূলত। তখন এইরকম নিয়ে কখনো স্ট্রাটিফিকেশন ছিল না। আজকের সমাজে যেমন কমপ্লিকেটেড একটা স্ট্রাটিফিকেশন আমরা জানি, বিভিন্নভাবে মানুষের ইনকাম আছে, বিভিন্নভাবে পাওয়ার হোল্ড করে, পলিটিক্যাল পাওয়ার ছাড়া মনে হয় সমাজে টিকা যাবে না, এই ধরনের একটা সিস্টেম থাকে আমাদের সমাজে। এই জন্য কোনো না কোনো ভাবে কেউ দেখবা মানে তার লোকজনকে কোনো না কোনো ভাবে পলিটিক্যালি বিভিন্ন পোস্টে এঙ্গেজ করার চেষ্টা করে, হ্যাঁ, সমাজে টিকে থাকার জন্য, হ্যাঁ, পাওয়ার হোল্ড করার জন্য। পুরা পাওয়ারটা এখন পলিটিক্যাল পাওয়ারটাই মানুষের একটা পেশি শক্তির পাওয়ার হয়ে গেছে অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় আমরা সেগুলো দেখে থাকি। এটাকে অ্যাভয়েড করা যাবে না, এটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট, এটা ছিল, আছে এবং থাকবে। তারপরে এটার বিভিন্ন ডাইভার্স ফর্মও আছে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের, হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন ক্লাসের কথা বললাম, আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার ক্লাস, এবং বিভিন্ন ধর্মভিত্তিকও বিভিন্ন, যেমন হিন্দুদের মধ্যে কাস্ট আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, মুসলমানদের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক অনেক সেক্ট আছে, মোর দ্যান 73 দল, আরো বেশি, অনেক এক এক পীরদের এক একটা দল তৈরি হয়ে গেছে। এভাবে এটার বিভিন্ন ফর্মস তৈরি করে। তারপর প্রাচীনকালে ফিউডালিজম ছিল, হ্যাঁ, স্লেভারি ছিল, স্লেভ সিস্টেম ছিল, আমরা ফর্মস এগুলো স্টাডি করব, হ্যাঁ, এই বিষয়গুলো ছিল। এইভাবে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে আমরা দেখতে পাই। তারপরে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের রেজাল্ট সবসময় আছে, হ্যাঁ, এটার ফলাফল আমরা দেখতে থাকি, লাইফ চান্স, লাইফস্টাইল। তোমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ক্যাম্পাসে তোমরা যেভাবে লাইফ লিড করো, বা তোমরা এখন বাড়িতে আছো, তোমরা যেই ফ্যামিলির, তোমাদের লাইফ স্টাইলের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্রাইট ইউনিভার্সিটিতে পড়বে, তাদের লাইফস্টাইলের মধ্যে অবশ্যই ডিফারেন্স থাকবে, হ্যাঁ। এখানে একটা ইউনিভার্সিটি অনেকটা পেরিফেরির মতো, হ্যাঁ, বা ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ো, পাবলিক ইউনিভার্সিটি এখানে যারা পড়ো, এখানের মধ্যে, এই দুইটার মধ্যে অনেক ধরনের স্টাইলের ডিফারেন্স হবে, কারণ সমাজ ব্যবস্থাটা মানে একাডেমিক সিস্টেমটা সেভাবে গড়ে উঠেছে। লাইফস্টাইল, লাইফ চান্স হচ্ছে তোমার, তুমি যে ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে সেই অনুযায়ী তোমার ফ্যামিলি রেয়ারিং, কেয়ারিং, টেক কেয়ার, এগুলোর উপর বেস করে, বা আমাদের সমাজ ব্যবস্থায় দেখো অনেক মানুষ অনেক টাকা পয়সার অভাবে তার চিকিৎসা হয় না, হ্যাঁ, কারণ দারিদ্রতার কারণে তার যে বেঁচে থাকার যে একটা সম্ভাবনা থাকে, তার স্ট্যাটাস অনুযায়ী সে এফোর্ড করতে পারে না, বড় হয় না। যেমন বস্তিতে কোনো বেবি জন্মগ্রহণ করলে সেখানে বিভিন্নভাবে সে আক্রান্ত হতে পারে, হ্যাঁ, সুতরাং ওই বেবিটার কেয়ারের জন্য আমরা আমাদের প্রাইভেট মেডিকেলে নেওয়ার মতো সামর্থ্য থাকবে না হয়তো, বা ধরো এই শীতের মধ্যে নিউমোনিয়া হয়ে গেল, মানে তার লাইফটা থ্রেটে পড়ে যাবে, হ্যাঁ, লাইফ থ্রেটেনিং হয়ে যাবে ওই বেবির জন্য। বাট একটা বেবি মনে করো ঢাকা ধনী একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো, তারও ঠান্ডায় মানে নিউমোনিয়া হয়ে গেল, কিন্তু তার একটা পসিবিলিটি আছে, সে প্রাইভেট
মেডিকেলে গিয়ে খুব ভালোভাবে একটা চিকিৎসা নিতে পারবে, নেবুলাইজ করতে পারবে, হায়ার অ্যান্টিবায়োটিক কিনে দিতে পারবে। হ্যাঁ, সুতরাং সোশ্যাল স্ট্রাটিফিকেশনের অলওয়েজ এটার রেজাল্ট আছে, হ্যাঁ, পজিটিভ বা নেগেটিভ হোক, এবং এটা মানুষের লাইফস্টাইলকে মোটিভেট করে। হ্যাঁ, প্রথমে সে তার ইনকাম অনুযায়ী সে কিভাবে চলবে তাকে সে প্রেসক্রাইব করে যে আমি এই ক্লাসে বিলংস করতেছি, এর চেয়ে বেশি এফোর্ড করা আমার দ্বারা সম্ভব না, এর চেয়ে বেশি স্টাইল বা এর চেয়ে বেশি আল্ট্রা মডার্ন হওয়ার সুযোগ নেই আমার। হ্যাঁ, এগুলো আছে, বাট আমরা অনেক ক্ষেত্রেই মানি না, রিকগনাইজড করতে পারি না, আমরা নিজেরাই জানি না আমরা কোন ক্লাসে বিলংস করছি। এটা একটা সমস্যা হয়ে গেছে এখন। সোশ্যাল স্ট্রাটিফিকেশনের টাইপসের মধ্যে আছে বা ফর্মসের মধ্যে আছে স্লেভারি, স্টেট, কাস্ট এন্ড ক্লাস। স্লেভারিটা হয়তো বা তোমরা শুনে থাকবে যে এটাকে দাস প্রথা বলা হয়। একটা সময় দাস প্রথা ছিল। দাস প্রথা কি এখন আছে বলো তো আমাকে? নেই স্যার। বিলুপ্ত হয়েছে কবে, কিভাবে বলো? স্যার আফ্রিকাতে ইয়েতে আমেরিকার স্যার লিঙ্কন খুব সম্ভবত বিলুপ্ত করছে। জি স্যার। কিন্তু এখন একদমই নাই এটা বললা যে, মানে তোমরা কেউ কি আছো বলতে পারবা যে এখনো এটার প্র্যাকটিস হয় বিভিন্ন ভাবে? তোমরা বিভিন্ন পেপারে পড়ো না, বিভিন্ন টিভিতে নিউজে দেখো না যে থাইল্যান্ডের জঙ্গলে এতগুলো মাথা পাওয়া গেছে, মানুষের গুলি পেয়ে গেছে, ওই যে মানুষ পাচার করে যে দাস করে বিক্রি করে, এই প্রথা কি এখনো উঠে গেছে? না স্যার, পাচার তো করে এখন। স্যার মিডল ইস্টে স্যার তো এখনো পাচার হয়। মিডল ইস্টে যে বাংলাদেশ থেকে নারী শ্রমিকরা যায়, তারা কিভাবে সেখানে থাকে? দাসের চেয়ে আরো খারাপ অবস্থায় তো থাকে না, মেরে ফেলে তো একদম নির্যাতন করে। হ্যাঁ, সুতরাং এটা উঠে যায় নাই। মানে প্রাতিষ্ঠানিক ভাবে যেটা আব্রাহাম লিঙ্কনের কথা বলেছ, উনি এভাবে আইন করে আমেরিকায় উঠিয়ে গেছেন, কিন্তু আলটিমেটলি এটা উঠে যায় নাই। অন্যভাবে যেমন বাংলাদেশে রানা প্লাজার দোষ হয়েছে, এটা দেখে তখন এক পাদ্রী বলেছিল যে এটা তো দাস প্রথাকে হার মানিয়েছে। হ্যাঁ, মানুষকে জোর করে দেখো বিল্ডিং এ রেখে কাজ করাচ্ছে, একটা ভাঙা বিল্ডিং, এবং দোষ হইলো এবং কোলাপস হইলো বিল্ডিংটা, কত কি পরিমাণ মানুষ মারা গেল। হ্যাঁ, 1300 না 1400 মানুষ মারা গেল। সুতরাং ফর্মালি ওরকম মনে হলে ওটা শ্রেষ্ঠ হয় নাই। আর আব্রাহাম লিঙ্কনেরও অনেক আগে, আজ থেকে 14 বছর আগে কিন্তু মানে এই দাসপ্রথা বিলুপ্ত হয়েছে। মানে আব্রাহাম লিঙ্কন তার বাস্তব জীবন দিয়ে দাসপ্রথা বিলুপ্ত করে না, কারণ তার নিজস্ব কোনো দাস ছিল না, এরকম না। কিন্তু ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নিজের দাস ছিল। জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে উনি দাস হিসাবে পেয়েছিল, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পর। কিন্তু সেই জায়েদ কিন্তু সে মুক্ত হওয়ার পরেও কিন্তু যায় নাই, তার বাবা চাচা নিতে আসছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছে যে মানুষ মানুষের দাস হতে পারে না, মানুষের ব্যক্তিগত অধিকার আছে, বেঁচে থাকার অধিকার আছে মানুষ হিসেবে, দাস হিসেবে না। দাস হচ্ছে একটা পণ্য ব্যবস্থার মতো, একটা মানুষ একটা মানে বাজারে যেভাবে আমরা বিভিন্ন পশু বিক্রি করি না, সেম সেভাবেই দাসপ্রথাতে বিক্রি করা হতো। যে যাদের গায়ে শক্তি বেশি, তাদের কদর বেশি ছিল, টাকা বেশি ছিল, এবং সব কিছু কাজ করতে বাধ্য একজন দাস। একজন যখন দাসের মালিক, মাস্টার যখন কোনো অর্ডার করবে, হুকুম করবে, তখন সে সেটা করতে বাধ্য। হ্যাঁ, স্লেভ সাফার ফ্রম এক্সট্রিম এলিয়েনেশন অ্যাজ হি নাইট অল রাইটস, এবং দাসদের কোনো ধরনের রাইট ছিল না, সমাজে বিচ্ছিন্ন ছিল। হ্যাঁ, বাধ্য ছিল। এরকম ভাবে ইসলামের ইতিহাসে দাসপ্রথার সিস্টেমটা দেখো, মানে উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই মানে দাস প্রথাকে বিলুপ্ত করে গিয়েছেন, একদম ব্যক্তিগত লাইফের এক্সাম্পল দিয়ে। দাস মানুষের দাস হবে না। বিজয় হজের ভাষণটাও শুনো এভাবে, কিন্তু আমরা বেশিরভাগই এক্সাম্পল দিই কি আব্রাহাম লিঙ্কন করেছেন, এটাই এভাবে। ওনার আগে অনেক আগেই করেছেন। আব্রাহাম লিঙ্কনের ইতিহাস তো বেশি দিনের না, আর ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন আজ থেকে প্রায় 1400 বছর আগে। ঠিক আছে, এরকম একটা প্রথা ছিল। আমরা বিভিন্ন মুভিতেও দেখি থাকি দাসদের যে ইয়াগুলো আছে সেটা। আচ্ছা, আমরা টাইপস গুলো আগে দেখলাম, আমরা ওগুলো নিয়ে এক্সপ্লেন করব পরে। আর সোশ্যাল স্ট্রাটিফিকেশনের কয়টা প্রিন্সিপলস আছে, এগুলো তোমরা পড়ে নিবা। এটা বৈশিষ্ট্য, মানে ক্যারেক্টারিস্টিক্স আর প্রিন্সিপলের মধ্যে কোনো মানে অনেকটা সিমিলারিটি আছে। এটা জেনারেশন টু জেনারেশন যাবে, এটা ইউনিভার্সাল, একটা পরিবর্তন হওয়ার কিছু নেই।
এটা সমাজে ইনইকুয়ালিটি বাড়ায়, এগুলো হচ্ছে প্রিন্সিপালস। এটাকে সোশ্যাল পিরামিডের চিত্র বলা হয়। বিভিন্ন বিভিন্ন এখানে আমাদের দেশের কনটেক্সটে তোমরা পিরামিড তৈরি করতে পারো, কারা সবচেয়ে পিরামিডের নিচে অবস্থান করবে, কে কি ফাংশনিং করে, কারা সমাজের সবচেয়ে উঁচু লেভেলে অবস্থান করে, কাদেরকে আমরা মানে সব সিকিউরিটি দিয়ে আমরা ইয়ে করার চেষ্টা করি। হ্যাঁ, এই বিভিন্ন শ্রেণী ব্যবস্থা গড়ে ওঠে। এটা জাস্ট একটা পিক্টোরিয়াল তোমাদের বোঝানোর জন্য, এটা নট নেসেসারিলি এটা আমাদের সমাজ ব্যবস্থায় আছে। আমাদের চিন্তা করতে হবে, তোমরা যেহেতু এগ্রিকালচারাল সোসাইটিতে কাজ করবে, বাংলাদেশে কৃষি নিয়ে কাজ করবে, তোমাদের কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে কাজ করবে, সুতরাং তোমাদের সোশ্যাল পিরামিডের চিন্তা ভাবনাটা করতে হবে আমাদের স্টাডি রিলেটেড, হ্যাঁ, আমাদের সিলেবাস ওরিয়েন্টেড। ওইভাবে কিভাবে আমরা সেখানে সোশ্যাল যে স্ট্রাটিফিকেশনটা আছে গ্রামে, সেইটার কথা কিভাবে চিন্তা করতে পারি, কোন ফার্মার্স কোথায় বিলংস করবে, ফার্মার্সের যে উঁচু শ্রেণী কারা আছে তারা কোথায় বিলংস করবে। হ্যাঁ, এভাবে করে করে আমরা রুরাল সোশ্যাল পিরামিড দেখাইতে পারি, আরবানে দেখাইতে পারি, বা ইন জেনারেল পিরামিড দেখাইতে পারি বাংলাদেশের। সেটা আসবে শুধু তোমার স্টাডি পার্সপেক্টিভে, বাট এটা জাস্ট একটা সিম্বলিক পিকচার আমি দেখাইলাম। এভাবে তোমাদের চিন্তা করতে হবে। এই যে স্লেভ নিয়ে এখানে কিছু কথা দেওয়া আছে। স্লেভ মাস্টার, দুটা শ্রেণী থাকবে স্লেভারিতে। স্লেভ মাস্টার ক্যান এক্সারসাইজ এনি কাইন্ড অফ ভায়োলেন্স, মানে যে দাসের মালিক তার যে কোনো ধরনের রাইটস আছে, তার মানে দাসের উপর পাওয়ার খাটানোর, পাওয়ার এক্সারসাইজ করানোর। সে স্লেভ কিছুই বলতে পারবেন না, তাকে খাবার দিল বা না দিল, সে অসুস্থ কিনা, হ্যাঁ, অসুস্থ হলে তার কোনো রাইট নেই, তার কাজ করতে হবে, মাঠে যেতে হবে, শ্রম দিতে হবে, খাবার প্রোডাকশন করতে হবে, বা বিজনেস রিলেটেড অন্য কোনো কাজ আছে কিনা সেগুলো করতে হবে। দাসপ্রথা এটাই ছিল মানব ইতিহাসের একটা সবচেয়ে কঠিন নিগৃহীত একটা প্রথা, যেটা এখনো বিভিন্নভাবে আছে বিভিন্ন সোসাইটিতে। সেই জন্য তোমার এই দাসপ্রথার যে কুফলটা ছিল, সেটা সমাজকে কিভাবে আরো মানুষকে অন্যভাবে নিয়ে গেছে, সেগুলো আমাদের জানার বিষয় আছে। সেই জন্য এখানে উল্লেখ করা হয়েছে অ্যাকচুয়ালি। তারপর আরেকটা সিস্টেম এখন আছে কিনা ইউরোপিয়ান কান্ট্রিতে তো নেই, কিন্তু আফ্রিকাতে আছে কিনা, সামন্ত প্রথা যেটাকে বলা হয়। এখানে দুইটা সামন্ত প্রথা, চারটা শ্রেণী আছে। প্রধানত ক্লার্জি, এরিস্টোক্রেটি, কমনার্স, সার্ভডম, হ্যাঁ, চারটা শ্রেণী আছে সামন্ত প্রথা। এই সামন্ত প্রথাটা হচ্ছে ভারতীয় উপমহাদেশেও ছিল। এটা হচ্ছে ল্যান্ডের উপর বেস করে, হ্যাঁ, জমিদারিত্ব, হ্যাঁ, জমি কার অধীনে থাকবে, জমি কাকে জমির খাজনা দিতে হবে, সেটার উপর বেস করে বিভিন্ন শ্রেণী বিন্যাস গড়ে উঠতো, হ্যাঁ, সামন্ত প্রথায়। তবে ইউরোপিয়ান সামন্ত প্রথাটা অন্য ধরনের ছিল। এখানে ক্লার্জি বলতে যে সমাজের একজন ধর্মগুরু থাকবে, তার কাজ ছিল সমাজে শুধু পূজা অর্চনা বা প্রার্থনার ব্যবস্থা করা হয়। আর এরিস্টোক্রেটিক শ্রেণী ছিল এরকম একটা শ্রেণী ছিল যাদের দায়িত্ব ছিল সমাজে, মানে সমাজকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটা শ্রেণী, যারা শুধু ফাইট করত, তাদের প্রধান কাজই ছিল এটা। আর কমনার্স ছিল এরা সাধারণ জনগণ যাদেরকে বলা হয়, এদের কাজ ছিল মানে খাবার প্রডিউস করা, খাবার সাপ্লাইয়ের সাথে জড়িত। আর এদের আন্ডারে একটা শ্রেণী কাজ করতো যাদেরকে সার্ভডম বলা হয়, ভূমিদাস বলা হয়, এরা স্লেভারিদের মতোই কাজ করত। এইটা স্টেট সিস্টেমে এই চারটা প্রধান শ্রেণী আছে, তাদের সমন্বয়ে সামন্ত প্রথাটা বিরাজমান ছিল। এটা মূলত ইউরোপিয়ান সামন্ত প্রথা ছিল। বাট আমরা যদি আমাদের এই কন্টিনেন্টের দিকে, হ্যাঁ, এই দিকে তাকাই, তাহলে তোমরা বিভিন্ন মুভি দেখে থাকবে, হ্যাঁ, টিপু সুলতান, দ্য সোর্ড অফ টিপু সুলতান, আকবর দ্য গ্রেট, লটস অফ থিংস। এই মুভিগুলোর মাধ্যমে তোমরা বা বিভিন্ন বই পড়ি, ইতিহাস থেকে দেখবে যে আমাদের দেশে সামন্ত প্রথার ইয়াটা ছিল অন্য ধরনের। রাজতন্ত্রের মতো ছিল, রাজার অধীনে বিভিন্ন ইয়ারা থাকতো, মন্ত্রীরা থাকতো, মন্ত্রীদের অধীনে আবার দেখা যেত যে বিভিন্ন এলাকায় জমিদাররা ছিল, হ্যাঁ, সেই জমিদাররা বিভিন্ন ভাবে জমির ট্যাক্স কালেক্ট করতো, এরকম বিভিন্ন প্রজাদের কাছ থেকে, হ্যাঁ। আবার এই প্রজাদের কাছ থেকে ট্যাক্স কালেকশনের জন্য আরেকটা শ্রেণী গড়ে উঠতো, হ্যাঁ, পাইক, পেয়াদা, কি জানি বলা হয়, সেগুলো ওরা কালেক্ট করে মানে জমিদারকে দিত, এবং জমিদার সেইটার একটা অংশ রাজাকে দিত, না, এইভাবে রাজতন্ত্রের মতো একটা সিস্টেম ছিল। এবং রাজারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘর করে, হ্যাঁ, মানে বিয়ে শাদী করে আমোদ ফুর্তিতে মতো থাকতো সবসময়।
প্রজার খবরও নিত না, কিন্তু যে প্রজারা ফসল ফলাতো তাদের একটা অংশ কোনো না কোনো ভাবে রাজার কাছে চলে যেত বিভিন্ন মাধ্যমে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বিভিন্ন শ্রেণী গড়ে উঠেছিল আমাদের এই উপমহাদেশে, যেটাকে বলা হয় সামন্ত প্রথা। তারপরে কাস্ট। হ্যাঁ, কাস্ট সিস্টেম এখনো প্র্যাকটিস আছে ইন্ডিয়াতে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা এখানে হিন্দু ধর্মের অনুসারী আছো তারা এই সিস্টেমটা আরো ভালো বুঝে থাকবে। এটা হচ্ছে মেজর কাস্টের কথা বললাম। এই চারটা কাস্টের মধ্যে আরো অনেক সাব কাস্ট আছে, যেগুলো খুব প্র্যাকটিস হয় ইন্ডিয়াতে। আমাদের দেশে তেমনটা প্র্যাকটিস হয় কিনা আমি খুব একটা ভালো জানি না, হিন্দুরা ভালো বুঝতে পারবে, কারণ ধর্মীয় বিষয়টা যার যার বিষয়, তো তারা বেশি নিজেরটা সব নিজের বিশ্বাসটা তারা ভালো বুঝতে পারবে। আমি বাহির থেকে ওইটা বুঝতে পারবো না, তোমরা বুঝতে পারবো না। যে যে ধর্মের অনুসারী সে তারটা সম্পর্কে ভালো বুঝতে পারবে, কারণ ধর্মটা হচ্ছে তোমার নিজস্ব ব্যক্তিগত বিষয় এবং স্রষ্টার সাথে তোমার সম্পর্কের বিষয়। যেটা দেখা যায় না, ইনভিজিবল একটা বিষয়, যেটা হার্টের সাথে সরাসরি জড়িত, তোমার আত্মার সাথে সম্পর্কিত। সুতরাং এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নিয়েও মধ্যেও বিভিন্ন ভাগ আছে হিন্দু সমাজ ব্যবস্থায়। সেখানে দেখবা যে ব্রাহ্মণ ছাড়া বিয়ে হয় না, ক্ষত্রিয় ছাড়া বিয়ে হয় না, হ্যাঁ, বৈশ্য ছাড়া বিয়ে হয় না। এরা সমাজের সৃষ্টি হয়েছিল, এটা তাদের নিজস্ব তৈরি করে একটা সিস্টেম ছিল, যে সমাজে একটা উঁচু শ্রেণী থাকবে যারা সমাজকে কন্ট্রোল করবে, সমাজের পাহারার ব্যবস্থা থাকতে হবে। এই ক্ষত্রিয় শ্রেণীটা ছিল সমাজে যুদ্ধ বিগ্রহ করার জন্য। হ্যাঁ, ওইখানে যেমন অ্যারিস্টোক্রেটিক শ্রেণী ছিল ফিউডালিজমে বা স্টেটে। বৈশ্য শ্রেণীরা ব্যবসার সাথে জড়িত ছিল, আর শূদ্ররা নিচু শ্রেণীর কাজ করত। সুতরাং সমাজকে ফাংশনিং করতে হলে, হ্যাঁ, সমাজকে টিকিয়ে রাখার জন্য সমাজে বিভিন্ন ধরনের শ্রেণীবিন্যাস গড়ে রাখতে হবে। মানুষের তৈরি এই সিস্টেমটা ছিল কাস্ট। যদিও মানুষের তৈরি সিস্টেম, বাট এটা প্রকৃতি এটাকে সাপোর্টই করে। হ্যাঁ, এবং এই সাপোর্ট করে বলে কিন্তু এখন পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থা আমরা এভাবে টিকে আছি। সবার সামর্থ্য একই ধরনের না হওয়ার পরেও কিন্তু আমরা একজনের সাথে আরেকজনের সম্পর্ক রাখছি, একজনের কাজে আরেকজন হেল্প করছি। আমাদের যোগ্যতা অনুযায়ী, আমাদের বুদ্ধিমত্তা অনুযায়ী আমরা আমাদের সব কাজগুলো ফাংশনিং সমাজকে রান করানোর জন্য আমরা আমাদের কাজগুলো করে যাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় কাস্ট সিস্টেম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছ? স্লেভারি, এস্টেট, কাস্ট বুঝতে পেরেছো? জি স্যার। না বুঝলে বলবা। এগুলো একদম পুরা মানে ইয়ার মতো, সাহিত্যের মতো করে লেখারই বিষয়। কঠিন আমি কোনো কিছু দেখি না, সহজ করে বুঝতে হবে সোশিওলজিকে। যে শ্রেণীবিন্যাস তৈরি হয়, এই চ্যাপ্টারের পারপাসটাই হচ্ছে যে আমাদের সমাজের যে শ্রেণীবিন্যাস আছে সেই শ্রেণীবিন্যাসটাকে কিভাবে মিনিমাইজ করানো যায় প্র্যাকটিক্যালি। যখন তুমি রুরাল এরিয়াতে কাজ করতে যাবে, হ্যাঁ, যখন সেখানে স্ট্রাটিফিকেশনটা বেশি দেখবে, যে একটা শ্রেণীর ইনকাম অনেক বেশি, আর ওই শ্রেণীর লোকজনের মাঠে বা জমিতে আরেকটা লোয়ার ক্লাস শ্রেণী কাজ করছে, কিন্তু সে কাজ করলেও লাভ নেই, তার ওই শ্রেণীর কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, ঘুরে ফিরে সে আগের মতোই থেকে যাচ্ছে। তখন তোমাদেরকে সেখানে স্ট্র্যাটেজি নির্ধারণ করতে হবে যে কোন প্র্যাকটিক্যাল ওয়েতে কাজ করলে এই লোয়ার ক্লাসের শ্রেণীটা আপার ক্লাস শ্রেণী থেকে বেশি সুবিধা পাবে। হ্যাঁ, কি কি কন্ডিশন দেওয়া যেতে পারে। বর্গা শ্রেণীর মাধ্যমে ল্যান্ড টেনিওর সিস্টেম যাকে বলা হয়, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ জমির যে ফসল হবে সেটা নিয়ে যাওয়া, 3 ভাগের 2 ভাগ নিয়ে যাওয়া, নাকি 1 ভাগ নিয়ে যাওয়া, নাকি ইনপুটের প্রাইস মালিক দিবে, নাকি যে বর্গা চাষি আছে, টেনেনার আছে যারা, হ্যাঁ, বর্গাদার আছে, তারা দিবে। এই অনেকগুলো বিষয় তোমাদের তখন কাজ করতে হবে। আর এই যে এই থিওরিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ডটা পারলা বিভিন্ন শ্রেণীবিন্যাসের, এগুলো তোমাদের তখন কাজে লাগবে। তারপর আরেকটা শ্রেণী, এটা হচ্ছে ইউনিভার্সাল শ্রেণী, এটা সব দেশে বিরাজমান ক্লাস সিস্টেম যেটাকে বলা হয়। 4টা টাইপসের মধ্যে ক্লাস সিস্টেমটা নিয়ে আমরা বেশি আলোচনা করি। আপার ক্লাস, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস। এটা তো আমাদের বিভিন্ন ইনকামের উপর বেস করে আপার ক্লাস হতে পারে, মিডিল ক্লাস, লোয়ার ক্লাস হতে পারে। তার ব্যাংক ব্যালেন্স, প্রভাব প্রতিপত্তি, পাওয়ার, এভরিথিং সবকিছু মিলেই কারা আপার ক্লাসে বিলংস করে, আপার মিডিল ক্লাসে বিলংস। যেমন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাকে আমি কোথায় ফেলবো, এবং একজন মিনিস্টার, ঠিক আছে, বিভিন্ন মানে আমাদের মন্ত্রণালয় আছে তার প্রধান, তাকে কোথায় ফেলবো, হ্যাঁ, কোন ক্লাসে ফেলবো। আমাদের দেশের তাকে কোন ক্লাসে ফেলবো, আপার ক্লাসে নাকি আপার আরো কয়েকটা ক্লাস দিয়ে। রাষ্ট্রপতিকে কোথায় ফেলবো, হ্যাঁ,
বিভিন্ন তার পজিশন অনুযায়ী, তার পাওয়ার অনুযায়ী, বা তার প্রেস্টিজ অনুযায়ী, বা অনার অনুযায়ী। হ্যাঁ, এগুলো ডিবেটের বিষয়। সুতরাং আপার ক্লাসে অনেকগুলো ক্লাস সিস্টেম হয়। একজন সেক্রেটারিকে, সিনিয়র সেক্রেটারিকে আমরা কোথায় ফেলবো, কোন জায়গায় পড়বে তার পদমর্যাদা, প্রাতিষ্ঠানিকভাবে এগুলো করা আছে। একজন ইউনিভার্সিটির প্রফেসর কোথায় পড়বে, সিনিয়র সেক্রেটারির সাথে না পড়ে না নিচে, এভাবে অর্গানোগ্রাম করা আছে গভর্নমেন্টের। হ্যাঁ, অর্ডার অফ প্রেসিডেন্সি যেভাবে আছে ওভাবে পড়ে। বাট এছাড়াও গভর্নমেন্ট ছাড়াও যে শ্রেণীটা আমাদের দেশে অনেক বড় একটা জনসংখ্যা, এই শ্রেণীর লোকজনগুলোকে আমরা কোন কোন ক্লাসে ফেলবো, সেটার জন্য স্ট্যান্ডার্ড একটা ইন্ডিকেটর দাঁড় করাইতে হবে নিজের মধ্যে করে, যেটা কি ইনকামের উপর বেস করে করবো নাকি তার সাথে পাওয়ারের সম্পর্ক আছে। পাওয়ার হচ্ছে তো তুমি তোমার কথাটা আরেকজনকে শোনানোর জন্য একটা ইনভিজিবল একটা বিধি ব্যবস্থা তৈরি করা, যে তোমার বাধ্য থাকবে তোমার কথা শোনার জন্য। হ্যাঁ, পাওয়ার বলতে তো আমরা তাই বুঝি এভাবে। সুতরাং এভাবে অনেক ক্লাস বাংলাদেশে, আমাদের দেশের কনটেক্সটে শুরু হয়েছে, সেই বিষয়গুলো আমাদের করতে হবে। এখানে স্ল্যাভারি সম্পর্কে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, 5 ক্লাস মডেল, এগুলো পিরামিডের আকারে আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, কিভাবে মিডিল ক্লাস, লোয়ার ক্লাস, আপার ক্লাসের লোক, আমাদের দেশে কি আপার ক্লাসের লোক সংখ্যা বেশি না কম? মিডিল ক্লাস, লোয়ার ক্লাস, এগুলো তোমাদের ডেটা সংগ্রহ করে করতে হবে। লোয়ার ক্লাসের লোক সবচেয়ে বেশি থাকে যে কোনো সমাজে, এরকম কিছু না। আমাদের দেশে কোনটা দেখতে হবে, ওয়েস্টার্ন কান্ট্রির সাথে যদি আমরা তুলনা করি, তাদের যে পিরামিডের মডেলটা কি রকম হবে, মানে এতগুলো শ্রেণী কখনোই হবে না, হয়তো বা 3টা শ্রেণী থাকতে পারে। যেমন আপার ক্লাসে আমাদের দেশে কম থাকে, সবচেয়ে বেশি মালিক এরকম কম থাকে। লোয়ার মিডিল ক্লাস, ওয়ার্কিং ক্লাস এবং লোয়ার ক্লাস ওগুলা বেশি থাকে। এখানে মোটামুটি এটা দেখে মোটামুটি একটা সিনারি আমরা দেখতে পারি। ওয়ার্ল্ড ইকোনমিক পিরামিড, হ্যাঁ, এগুলো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স এর ইনফরমেশন নেট থেকে নেওয়া। তো আমি শুধু তোমাদের বোঝানোর জন্য যে বিভিন্ন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও বিভিন্নভাবে মানুষের স্তরবিন্যাসকে বা মানুষের ডেটা কালেকশন করে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ডাটা নিয়ে তারা একটা রিপোর্ট বের করে। সেখানে ওয়ার্ল্ডের কনটেক্সটে পিরামিড দেখা যেতে পারে, যে কত পার্সেন্ট লোক কত কোন লেভেলে বসবাস করে, কার ইনকাম পার ডে কত, সেটার উপর বেস করে স্ট্রাটিফিকেশন হয়। এইভাবে এই ছিল মোটামুটি আমাদের স্ট্রাটিফিকেশনের প্রথম দিকে ধারণা। আমরা নেক্সট ক্লাসে মানে জেন্ডার স্ট্রাটিফিকেশন পড়াবো, তারপরে হচ্ছে জেন্ডারের পর হচ্ছে তোমাদের পড়াবো সোশ্যাল স্ট্রাটিফিকেশন ইন বাংলাদেশ। এগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের মতো থাকবে, আমাদের রুরাল সোশ্যাল স্ট্রাটিফিকেশন, আরবান সোশ্যাল স্ট্রাটিফিকেশন। তারপরে হচ্ছে মার্কসের একটা ক্লাস থিওরি পড়ে আমাদের এই চ্যাপ্টার শেষ করে দেবো। বা আরো অন্য কোনো কিছু যদি অ্যাড করার সুযোগ পাই তাহলে অ্যাড করবো আর কি। এখন বলো, আজকের ক্লাস থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। যতটুকু পড়াইছি এখান থেকে বুঝতে পারছো? কঠিন কোনো কিছু লাগে নাই তো? না না স্যার, বুঝতে পেরেছি। তারপরে তোমাদের আরো একটু মানে নোট করে নাও, এগুলো আরেকটু স্টাডি করে আসবে। হ্যাঁ, কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার জন্য, তাহলে লিখতে পারবে খাতায়। নেক্সট ক্লাসে আমি আবার শুরু থেকে রিভিউ করব, মানে র্যান্ডমলি আমি প্রশ্ন জিজ্ঞেস করব, হ্যাঁ, আইডি নাম্বার সহ। এটাকে বলে ক্লাস অ্যাসেসমেন্ট। সুতরাং সবাইকে আনসার দিতে হবে, আনসার না দিতে পারলে কিন্তু সমস্যা হবে। ক্লাসে মনোযোগী হওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, বা মানে ভালোভাবে মনোযোগী আছো কিনা, নাকি মানে ক্লাস অন করি অনেকে বসে আছো। হ্যাঁ, অনেক সময় শুনতে পাওয়া যায় না, এই জন্য। ওকে, তোমাদের প্রশ্ন না থাকলে তোমাদের কি ক্লাস আছে এখন? না জি স্যার। আর নেক্সট ক্লাসে এটা আমি করব, রিভিউ করব আবার। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে তখন বলবো, আর আমি এমনি প্রশ্ন জিজ্ঞেস করবো আজকের ক্লাস পর্যন্ত। ওকে, ঠিক আছে।